Hello friends and my dear students, I am Ranjan. Welcome to my channel E-Info. Today we will start our English class for the students of class 12. Now I will discuss about a poem named Asleep in the Valley, written by Jean Nicholas Arthur Rimbaud. So let's start our class. ওয়েলকাম টু দ্য চ্যানেল ই-ইনফো। তোমরা জানো যে তোমাদের যে টুয়েলভের সিলেবাসে 4টি কবিতা আছে এবং 4টি প্রোস অর্থাৎ গল্প আছে এবং একটি নাটক আছে। তো আজকে আমি তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি যে কবিতাটা, সেটা হলো 2 নম্বর কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, যেটা লিখেছেন আর্থার রেম্বো। তো শুরু করতে যাচ্ছি। তো কবিতা শুরু করার আগে আমাদের প্রথমে লেখক সম্বন্ধে একটু জানতে হয়। যদিও তোমাদের এই হায়ার সেকেন্ডারিতে লেখক সম্বন্ধে সেরকম কোনো প্রশ্ন সেরকম আসে না পরীক্ষাতে, তবুও লেখক সম্বন্ধে একটু আমাদের জানতে হয়। Arthur Rimbaud is famous as a French poet. He was born in 1854 and died in 1891. He wrote his best poetry between the age of 16 and 20, so he is known as a boy poet. He is also considered as the father of the modern poetry. তো আমাদের এখানে যে জিনিসটা মেনলি মনে রাখতে হবে যে আর্থার রেম্বো একজন ছিল কি ফ্রেঞ্চ কবি এবং সে নিজেই একজন সেনাবাহিনীতে যোগদান করেছিল, সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছিল। সেটা তার জন্যেই তার কি যে যুদ্ধ সম্বন্ধে যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তার কবিতার মধ্য দিয়ে আমরা সেটা পাবো। তা সে কি হচ্ছে কি, হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পোয়েট টু রাইট ইন ফ্রি ভার্স। সে হচ্ছে একজন কবি যে ফ্রি ভার্সে লিখেছিল। তো এখন তার যে কবিতাটার বিষয়বস্তু সম্বন্ধে আমরা একটু সংক্ষেপে আলোচনা করছি, তারপরেই তার কবিতাটা আমরা পড়ব। যে Asleep in the Valley is a poem about war. Rimbaud first-hand experience of the war and understood the futility of the war. He was a soldier in the Dutch colonial army in 1876. তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে রিম্বোড কি ছিল, একজন সোলজার ছিল, ডাচ কলোনিয়াল যে আর্মি, ডাচ কলোনিয়াল আর্মির একজন সৈনিক ছিল। রিম্বোড রোড দিস পোয়েম এ ইয়ার লেটার, অর্থাৎ কবিতাটা লিখেছে 1877-এ লিখেছে, হোয়েন ফ্রেঞ্চ ওয়াজ অ্যাট ওয়ার উইথ রাশিয়া। দিস পোয়েম ইজ এ পারফেক্ট লিরিক. Rimbaud uses sonnet form. The poem has 2 stanzas of 4 lines and 2 stanzas of 3 lines each. The Italian sonnet, known as the Petrarchan sonnet, has 2 divisions, the octave and the sestet. তো আমরা এখন জানতে হবে যে কি সনেট কি। তো আমরা সনেটের যদি আলোচনা করি তা সেটা দেখতে হবে যে সনেট শব্দটা প্রথম ইতালি থেকে আসে, সনেটো নামক একটি শব্দ থেকে। সেটা এখন আমরা ডিসকাস করব। এবার আমরা আলোচনা করব সনেট। প্রথমে একটু ইংরেজিতে বলে নিচ্ছি, তারপর সেটাকে বাংলায় ডিসকাস করে দিচ্ছি। দ্য টার্ম সনেট হ্যাজ কাম ফ্রম ইতালিয়ান ওয়ার্ড সনেটো। সনেটো শব্দ থেকে সনেট কথাটা এসেছে।
সনেটো শব্দটা থেকে এসেছে। এই যে সনেটো শব্দ থেকেই সনেট কথাটা এসেছে। এখানে একটা শব্দ পাই সো নো, এই কথাটার মানেটা হলো এ সাউন্ড এ সং, একটি সাউন্ড অথবা এ সং, এই শব্দ থেকে সনেট কথাটি এসেছে। ইট ওয়াজ অরিজিনেটেড ইন ইতালি। In the following year, it becomes established a poetical form and in the master hands of Petrarch and Dante. The sonnet, in general sense, means a short poem. Sonnet is a poem of 14 lines with a special arrangement of rhymes, and generally it treats one thought or emotions. তাহলে সনেটটা কি? সনেট প্রথমে শুরু হয়েছিল সনেটো শব্দ থেকে। সৌন কথাটার মানে হলো সাউন্ড বা সং। সনেট প্রথমে ইতালিতে উৎপত্তি হলেও সেটা পরবর্তীকালে সেটা মেন যেটা সৃষ্টি হয় বা মেন যেটা প্রসিদ্ধ লাভ করে পেট্রার্ক, দান্তে এদের মাধ্যমে। তাই ইতালিয়ান সনেটকে বলা হয় কি? ইতালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট। তাহলে আমরা এক প্রকার সনেট কি পেলাম? যে ইতালিয়ান সনেট, ইতালিয়ান অবলিক পেট্রার্কান, পেট্রার্কান সনেট, ইতালিয়ান বা পেট্রার্কান সনেট। এই সনেটের এবার দুটি ভাগ আছে, সেটা আমরা একটু আলোচনা করছি। দ্য ইতালিয়ান সনেট ইজ ডিভাইডেড ইন্টু টু আনইকুয়াল পার্টস। অর্থাৎ ইতালিয়ান যে সনেট তার দুটি আনইকুয়াল পার্টস আছে। দ্য ফার্স্ট 8 লাইন্স ফর্মস দ্য অক্টাভ অর পাইডি। যে প্রথম যে 8 লাইন, ফার্স্ট 8 লাইন, ফার্স্ট 8 লাইন্সকে বলা হয় কি? অক্টাভ বা পাইডি, PIE DI, পাইডি। এবং the last 6 lines are called sestet or volta. Last 6 lines কে বলা হয় কি? sestet বা ভোল্টা। অর্থাৎ প্রথমে 8 লাইন, এখানে 8 লাইন্স, এখানে 6 লাইন্স, 8 and 6 14। এই 8 এবং 6 লাইনের কবিতা, সেটাই হলো কি? ইতালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট। দ্য রাইম স্কিমস আর এস। রাইম স্কিমগুলো কিরকম কিরকম হতে পারে? এই 8 লাইনের যে রাইম স্কিমটা হবে সেটা হবে কি? এ বি বি এ, এ বি বি এ। অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে 4 নম্বর লাইনের মিল হবে এবং 2 নম্বর লাইনের সঙ্গে 3 নম্বর লাইনের যে অন্তরা এন্ডিংটা মিল হবে। পরের 4 লাইনেও তাই। ফার্স্ট লাইনের সঙ্গে 4 নম্বর লাইন, ফোর্থ লাইনের সেকেন্ড লাইনের সঙ্গে থার্ড লাইনের শেষ অর্থাৎ শেষ যে 6 লাইন, সেই 6 লাইনের যে রাইম স্কিমটা সেটা ভেরিয়াস হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। সেটা বলে দিচ্ছি। যেমন কি হতে পারে? CDE, আবার CDE। অর্থাৎ 7 নম্বর, 8, 9 নম্বর লাইনের সঙ্গে 10, 11, 12 নম্বর লাইনে মিলবে। আবার এই যে এরকম করবে, দুইটা লাইন পর পর গিয়ে সেটা মিলবে। CDE CDE। আবার কি হতে পারে? CD 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 হতে পারে, CD CD CD। এটা বিভিন্ন ধরনের হতে পারে। আবার যেমন কি হয়? CCD EED, এরকম বিভিন্ন ধরনের হতে পারে। মধ্যে কথা কি দাঁড়ালো? তাহলে কি? যে অক্টাভ, অক্টাভের যে রাইম স্কিমটা ABBA ABBA। শেষের ক্ষেত্রে কি? CDE CDE CD CD CDO। Sir Thomas Waite, who was the innovator of the English sonnet, is found to follow Petrarch. যে ইংলিশ সনেটের যে ইনোভেটর স্যার থমাস ওয়াইট, সে কি হচ্ছে? পেট্রার্ককেই ফলো করেছিল। কিন্তু পরবর্তীকালে হেনরি হাওয়ার্ড, দ্য আর্ল অফ সারে, স্যার ফিলিপ সিডনি
এডমন্ড স্পেন্সার, এরাও ইংলিশ সনেটে বিস্তারিত আলোচনা করেছে, বিভিন্ন তাদের সনেটগুলোকে লিখে গেছে। যদিও সনেট সম্বন্ধে পরবর্তীকালে আমরা ডিটেলস জানবো। কেউ যদি ইংলিশ অনার্স নিয়ে পড়ে তাহলে তোমরা পরবর্তীকালে ডিটেলস, যে অনেক ইংলিশ কবিরা সনেট লিখে গেছে, বাট দ্য গ্রেটেস্ট নেমস ইন ইংলিশ সনেট ইজ উইলিয়াম শেক্সপিয়ার। William Shakespeare was born in 1564 and died in 1616. He wrote 154 sonnets. So 154 sonnets লিখছে, কিন্তু আমাদের সিলেবাসে সনেট নং 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে। সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। তাই শেক্সপিয়ারের সনেট সম্বন্ধে আলোচনা আজকে বেশি করব না। যে জিনিসটা আমাদের জানতে হবে যে শেক্সপিয়ার সনেটের যে স্টাইলটা, সেটা সংক্ষেপে শুধু বলে দিচ্ছি। শেক্সপিয়ার যে শেক্সপিয়ারিয়ান সনেট ইজ ডিভাইডেড ইনটু 4 পার্টস, 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ কনক্লুডিং কাপলেট। কোয়াট্রেন্স মানে 4 লাইনের, 3টা কোয়াট্রেন্স থাকবে, 3 4 12 লাইন এবং লাস্টের 2 লাইন কাপলেট, যেটা হচ্ছে কি 2 লাইন, 12 আর 2 14 লাইন। তার যে রাইম স্কিমটা হলো কি এরকম: এ বি সি ডি ই এফ জি। এই যে 4 লাইন, 3টা 4 লাইন, শেষের 2টা জোড়া লাইন। এটাই হলো শেক্সপিয়ারের সনেটের বৈশিষ্ট্য বা শেক্সপিয়ার সনেটের যে রাইম স্কিম, সেটা আমরা পরবর্তীকালে ডিটেলস আলোচনা করব। আজকে যেটা আমাদের দরকার সেটা হলো পেত্রারকান সনেট, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এবং এখন আমরা কবিতাটা দেখব, কবিতার মধ্যে পেত্রারকান সনেট, সেটাকে আমরা এখন আলোচনা করব। তো এখন আমরা কবিতাটা শুরু করতে যাচ্ছি। টেক্সট বইটা তোমরা বের করতে পারো। টেক্সট বইয়ে পোয়েট সম্পর্কে এবং কবিতা সম্পর্কে একটা করে স্ট্যাঞ্জা দেওয়া আছে। সেই স্ট্যাঞ্জাটা আমরা প্যারা দেওয়া আছে, সেই প্যারাটা আমরা এখন দেখব। তো পোয়েট সম্বন্ধে এর আগে তো আমি আলোচনা করেই নিলাম। তাই কবিতা সম্পর্কে যে স্ট্যাঞ্জাটা, যে প্যারাটা এখানে দেওয়া আছে, সেটা আমরা এখন এখানে আলোচনা করব। This poem is written in the model of the Italian sonnet that has 14 lines divided as octave and sestet. আমরা এর আগেই জানলাম অক্টাভ অ্যান্ড সেস্টেট কি, যে পেত্রারকান যে স্টাইল ইতালিয়ান সনেট, প্রথম যে 8 লাইন সেটাকে বলা হয় অক্টাভ এবং শেষ যে 6 লাইন তাকে বলা হয় সেস্টেট। তো সেটাই এখানে বলছে যে কবিতাটা 14 লাইনের, সেটাকে 2 ভাগ করা আছে, অক্টাভ অ্যান্ড সেস্টেট। এই যে প্রথম 8 লাইন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই 8 লাইন হলো হচ্ছে অক্টাভ, আর এখান থেকে শুরু করে এটা হলো কি সেস্টেট। এটাকে পাইডি এবং এটাকে ভোল্টাও বলা হয়। এবার দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। কবিতাটা যুদ্ধের যে নিষ্ফলতা সেটাকে এখানে ব্যক্ত করেছে। আমরা জানি, এর আগে আলোচনা হলো যে কি আর্থার রিম্বো একজন কি ছিলেন, ওয়ার পোয়েট ছিলেন, এবং তাই যেহেতু তিনি একজন কি ছিলেন, আর্মি ছিলেন বা সোলজার ছিলেন, ডাচ কলোনিয়াল আর্মিতে তিনি একজন সোলজার ছিলেন। সো হি হ্যাজ এ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার। যুদ্ধ সম্পর্কে তার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল। তাই কবিতার মধ্য দিয়ে আমরা যুদ্ধ সম্পর্কে তার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা সেটা পাবো। দিস থিম ইজ এক্সপ্রেসড ইন দ্য কন্ট্রাস্টিং ইমেজ অফ এ বাউন্টিফুল নেচার as background and the tragic death of a young soldier in the midst of nature's splendor. এখানে দুইটা কন্ট্রাস্টিং ইমেজ বা কন্ট্রাস্টিং পিকচার পাবো আমরা। এক জায়গায় আমরা দেখব একটা বাউন্টিফুল স্নেহময়ী প্রকৃতি, মায়া, তার একটা সৌন্দর্য, সেটা আমরা বর্ণনা পাবো। সেই সৌন্দর্যের মধ্যে আমরা দেখতে পাবো একটা সৈনিক
সুন্দরভাবে শুয়ে আছে প্রকৃতির মধ্যে, তার বর্ণনা আছে কীরকম করে শুয়ে আছে। কিন্তু পরিশেষে আমরা দেখব যে সোলজারটা অ্যাকচুয়ালি শুয়ে নেই, তার পাশে দুটো বুলেট উন্ডস আছে, রেড উন্ডস। দিস উন্ডস ইন্ডিকেট দ্যাট বুলেট ইঞ্জুরি। That means the soldier was the casualty of war and the soldier was in eternal sleep, that is death. সোলজারটা চিরন্তন ঘুমিয়েছিল, তার পাশে দুটো বুলেটের ক্ষত, যেটা থেকে রক্ত বেরোচ্ছিল, তার জন্য সেটাকে রেড ওন্ডস বলা হয়েছে, রেড হোলস বলা হয়েছে। তার জন্য সে মৃত অবস্থায় সেখানে পড়েছে, সে চিরন্তন ঘুম, মৃত্যুতে আছে। সেটা হলো কবিতাটার বিষয়বস্তু। এবার কবিতাটা আমরা একবার দেখে নিচ্ছি। এটা একবার বোর্ডে দেখে নাও। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ মানে আমরা জানি যে ঘুমিয়ে আছে বা শুয়ে আছে। ইন দ্য ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা। উপত্যকাটা কি? দুটা পাহাড়ের যে মাঝখানে যে অংশটা, সেটাকে ভ্যালি বলা হয়। সেই ভ্যালি, এই ভ্যালির মধ্যে দিয়ে বোঝাচ্ছে যে সোলজার বা যে শুয়ে আছে সে কি হচ্ছে, সে যে কমন যে সিভিলাইজেশন, যে কমন যে হিউম্যান লাইফ, সেটার থেকে কি আছে, ডিটাচড আছে, সেটা ভ্যালির মধ্যে শুয়ে আছে। এবার কবিতাটা শুরু করছি। এ স্মল গ্রিন ভ্যালি। স্মল মানে কি? ছোট্ট। গ্রিন মানে সবুজ। ভ্যালি মানে উপত্যকা। একটা ছোট্ট সবুজ উপত্যকা। হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস, যেখানে একটা স্লো মানে ধীর গতিতে বয়ে যাওয়া, ধীরে বয়ে যাওয়া, স্ট্রিম মানে জলধারা বা একটা নদী, ফ্লোস মানে বয়ে চলছে, যেখানে একটা ছোট্ট জলধারা বা নদী বয়ে চলছে। অ্যান্ড লিভস দ্য লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। এবং লিভস মানে রেখে গেছে, এই যে নদীটা বা জলধারাটা বয়ে গেছে, সেটা রেখে গেছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, রূপালী রঙের একটা লম্বা ফিতা। স্ট্র্যান্ডস মানে ফিতা বা রেখা রেখে গেছে একটা। লং স্ট্র্যান্ড লম্বা রেখা, সিলভার রূপালী রঙের একটা রেখা রেখে গেছে। অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল যে ঘাস, সেই উজ্জ্বল ঘাসের মধ্যে একটা রূপালী রঙের একটা রেখা যেন সে রেখে গেছে। সুতরাং কবিতার শুরুতেই আমরা কি পেলাম? একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ, ন্যাচারাল একটা সিনারি। ফ্রম দ্য মাউন্টেন টপ, অর্থাৎ সেই পাহাড়ের চূড়া থেকে স্ট্রিমস মানে নেমে আসছে, বয়ে আসছে, পড়ছে সানস রেস, সূর্যের সেই রশ্মিগুলা নেমে আসছে সেই পাহাড়ের উপরের যে উপর থেকে নেমে আসে সূর্যের রশ্মিগুলা। দে ফিলস, দে বলতে কারা? এই যে সান রেস বলে কথা বলা যে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। যে উপত্যকার মধ্যে যে হলোগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলোকে কি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে? লাইট দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। যে সূর্যের রশ্মিটা পাহাড়ের উপর থেকে নেমে আসছে, উপত্যকার মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলোকে লাইট দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। এ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথ। একটা সৈনিক বলেই দিয়েছে যে সৈনিকটা কি ভেরি ইয়ং, খুবই যুবক। সেই সৈনিকটা কেমন ভাবে শুয়ে আছে? লাইস ওপেন মাউথ, মুখটা হা করে বা মুখটা খুলে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। একটা পিলো দেওয়া আছে। আমরা যখন ঘুমোতে যাই, ঘুমানোতে আমাদের অভ্যাস কি? মাথার নিচে আমরা একটা পিলো বালিশ দেই। তো সেই যে সৈনিকটা, সেই সৈনিকটা একটা বালিশে মাথা দিয়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন, সে বালিশটা কিসের তৈরি? ফার্নের তৈরি, লতা পাতা দিয়ে তৈরি সে বালিশটা। বিনিথ হিজ হেড, বিনিথ মানে নিচে, হিজ হেড তার মাথার নিচে একটা বালিশ আছে। সেই বালিশটা কিসের তৈরি? ফার্নের তৈরি। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। অ্যাসলিপ মানে সে শুয়ে আছে। তাহলে কি? বালিশের ফার্নের তৈরি যে বালিশ, সেটাতে মাথা রেখে, সেটা মাথার নিচে দিয়ে সে কি আছে? শুয়ে আছে। স্ট্রেসড মানে প্রসারিত হয়ে শুয়ে আছে, প্রসারিত হয়ে। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সেই ভারী বা গভীর সেই ঝোপঝাড়ের মধ্যে, ঘন ঝোপঝাড়ের মধ্যে। আন্ডারগ্রোথ বলতে বুশেস বোঝায়, যে ঝোপঝাড় জাতীয় গাছ, সেটাকে বোঝায়। সেখানে সে শুয়ে আছে, প্রসারিত হয়ে। ফেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানস অফ বেড,
সে রৌদ্রে থাকতে থাকে সেখানে পেল মানে ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে গেছে। কোথায়? ইন হিজ ওয়ার্ম, উষ্ণ, গ্রিন সবুজ, সান সোকবে, সূর্যের আলোয় সিক্ত সেই বিছানায় সে কি হয়ে গেছে? পেল হয়ে গেছে। পেল ইন হিজ ওয়ার্ম, উষ্ণ, গ্রিন মানে সবুজ, সান সোক বেড, সান সোক বেড বলতে সূর্যের আলোয় সিক্ত হয়ে গেছে বিছানাটা, সেই বিছানায়। তাহলে অক্টাভ, এই অক্টাভ পার্টের মধ্যে আমরা কি দেখলাম? দ্য অক্টাভ পার্ট deals with the natural scenery of a valley where a soldier lies open mouth. এবারে আমরা now we will discuss about the shested part. এখন আমরা shested পার্টটা আলোচনা করব। his feet among the flowers, তার যে পাগুলো, যে পা দুটো, সে পা দুটো কোথায় আছে? ফ্লাওয়ারের মধ্যে রাখা আছে পা দুটোকে। among the flowers, his sleeps, সে ঘুমাচ্ছে, তার মানে ফুলের মধ্যে পা রেখে সে ঘুমাচ্ছে। হি স্মাইল, তার যে হাসিটা, তার একটা হাসিটা কার মতো? ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, একটা শিশুর মতো হাসি। ইনফ্যান্টস মানে শিশু বা চাইল্ড, মানে জানি বাচ্চার যে হাসিটা সেটা কি নিষ্পাপ হয়। The smile of a child signifies innocence, purity, etc. তো বাচ্চার হাসিটা কি দেখায়? নিষ্পাপ, সেটার লক্ষণ দেখায়। তার যে হাসিটা কার মতো? ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, বাচ্চার হাসির মতো। সে কিরকম হাসিটা? বাচ্চার হাসিটা জেন্টেল, ভদ্র, খুব সুন্দর, উইথাউট এ গাইল, যে হাসির মধ্যে কোনো চতুরতা নেই, কোনো চালাকি নেই। গাইল মানে চতুরতা বা কানিং ইত্যাদি বোঝায়। নেচার, নেচারটা এখানে বড় হাতে দেওয়া আছে। দেখো নেচারটাকে বড় হাতে দেওয়া আছে কি? প্রকৃতিকে আমরা মায়ের সঙ্গে তুলনা করি, প্রকৃতিকে ফেমিনিন জেন্ডার হিসেবে আমরা কম্পেয়ার করি। কারণ কি? প্রকৃতি যে স্নেহময়ী, বেনিভোলেন্ট নেচার, প্রকৃতিকে এখানে পার্সনিফাই করা হয়েছে। তাই কবি এখানে প্রকৃতিকে কি বলেছেন? ও নেচার, প্রকৃতিকে বলেছেন ও প্রকৃতি মা, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। তাকে যেন কি রাখতে বলছে? গরম রাখতে বলছে, উষ্ণ রাখতে বলছে। হি মে ক্যাচ কোল্ড, তাকে ঠান্ডা লেগে যেতে পারে, কারণ সে শুয়ে আছে খোলা আকাশে, ঝোপঝাড়ের মধ্যে, মাথায় ফার্নের তৈরি একটা বালিশ দিয়ে সে শুয়ে আছে। তাই প্রকৃতি মাকে বলছে, ওহ নেচার, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। হিম বলতে এখানে সোলজারটাকে বলা হয়েছে। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। তারপরের লাইনে কি বলছে? দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এই যে হামিং মানে গুনগুন করা যে পতঙ্গগুলা তার ঘুমকে ডিস্টার্ব করতে পারবে, তার বিশ্রামকে ডিস্টার্ব করতে পারবে না। হামিং ইনসেক্টস, গুনগুন করা পতঙ্গগুলো, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার যে তার বিশ্রামে ডিস্টার্ব করতে পারবে না, কারণ সে খুব সুন্দর ঘুম দিয়েছে। তার কারণটা আমরা পরের লাইনেই পেয়ে যাব। কেন তার ঘুমকে গুনগুন করা পতঙ্গগুলা ডিস্টার্ব করতে পারবে না। হি স্লিপস ইন দ্য সানলাইট, সে শুয়ে আছে সূর্যের রশ্মির মধ্যে। এটার মানে কি দাঁড়ালো? হি স্লিপস ইন দ্য সানলাইট, সে সূর্যের আলোর মধ্যে শুয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত বুকের মধ্যে দেওয়া আছে। অ্যাট পিস, শান্তিতে দেওয়া আছে, শান্তিতে সে ঘুমাচ্ছে। ইন হিজ সাইড, তার সাইডে বা তার পাশে, দেয়ার আর টু রেড হোলস, তার পাশে কি দেওয়া আছে? দুইটা দেখা যাচ্ছে। দেয়ার আর টু রেড হোলস, দুইটা লাল গর্ত বা লাল ফুটো আছে সেখানে। দিস, তার মানে কি? এই যে লাস্ট লাইনে বোঝাচ্ছে তার সাইডে দুটো লাল গর্ত, যেটা আগেই আলোচনা করলাম, যে দিস টু রেড হোলস সিগনিফাইজ দ্যাট দ্য সোলজার ইজ ইন ইটার্নাল স্লিপ, দ্যাট ইজ ডেথ, দ্য সোলজার ইজ দ্য ক্যাজুয়ালিটি অফ ওয়ার। অর্থাৎ সৈনিকটা জীবিত নেই, সৈনিকটা কি হয়েছে? যুদ্ধক্ষেত্রে মারা গেছে, তাই তার পাশে দুটো লাল গর্ত বা লাল ফুটা। কারণ সেই বুলেট ইঞ্জুরি, বুলেটের আঘাতের ফলে তার যে গর্তটা হয়েছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে, সে ব্লিডিং এর কারণে সেই গর্তটা লাল হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে যে যুদ্ধের ক্ষেত্রে সে মারা গেছে। সোলজারটা চিরন্তন ঘুমে, অর্থাৎ মৃত্যু হয়েছে সোলজারটার। তাই লাস্ট লাইনে আমরা কি দেখতে পাচ্ছি? কবি সেই তার যে যুদ্ধের যে ভয়াবহ চিত্রটাকে এখানে প্রস্ফুটিত করেছেন। দ্য পোয়েট ওয়ান্টস টু এস্টাবলিশ অ্যান্ড ওয়ান্টস টু শো দ্য ফিউটিলিটি, ব্রুটালিটি অফ ওয়ার,
যেটা জানতে হবে যে আমরা এর আগে যে পেত্রারকান যে রাইম স্কিমটা দেখলাম, সেই রাইম স্কিম থেকে এই রাইম স্কিমটা একটু রকম আলাদা। সেই রাইম স্কিমটা আমি এদিকে সাইডে লিখে দেখাচ্ছি একটু। সেই রাইম স্কিমটা আমরা যদি দেখি, যে লাস্ট ওয়ার্ডগুলোকে আমরা যদি একবার দেখি কি হবে, তাহলে দেখো এ, এটা যদি এ ধরি, এটা এটা এ, এটা বি, তারপরে কি হবে সি বি, দূরে লিখছি। এটা যদি এ হয়, এটা বি, এটা সি বি, ব্রাইট লাইট মিলে যাচ্ছে, এ বি সি বি। তারপরেটা কি হবে, এটা যদি ডি ধরি আমরা, ডি ডি ই এফ ই, ডি ই একটা কেটে দিচ্ছি, এফ ই, ডি এই যে মাউথ, এটার সঙ্গে মিল নেই, ই হেড, এটা হলো বেড, এটাতে মিল আছে। তারপরে আমরা শেষ স্টেটে যাচ্ছি, শেষ স্টেটে পরপর দুটি লাইন মিলেছে, স্মাইল গাইল, এটা জি 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 জি, এটা এইচ, জি জি এইচ, এবং লাস্টের যে পার্ট তিনটা লাইন হলো এখানে দেখি রেস্ট ব্রেস্ট হোলস, এটা আই আই জে, আই আই, এটা হলো জে। তাহলে পুরো রাইম স্কিমটা কি হলো, এ বি সি বি ডি ই এফ ই জি জি এইচ আই আই জে। এখন আমরা এই যে টেক্সট থেকে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আমরা একটু আলোচনা করব। এই টেক্সট থেকে এর পরবর্তীকালে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেনগুলো এসেছিল। 2020-তে যে কোশ্চেনটা এসেছিল সেটা হলো কি, যে হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এই যে এই লাইনটা, দ্য হামিং ইনসেক্টস, এই যে লাইনটা দিয়ে কোশ্চেনটা এসেছিল, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। তার সঙ্গে কোশ্চেনটা কি ছিল, হু রেস্ট অ্যান্ড হোয়ার, কে বিশ্রাম নিচ্ছিল এবং কোথায় নিচ্ছিল। তারপরে সঙ্গে কোশ্চেনটা ছিল কি, হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্টস, কেন তার ঘুমটাকে ডিস্টার্ব করতে পারেনি কোনো পতঙ্গ, সেটা আমরা জানলাম। কারণ সে কি ছিল ইটারনাল স্লিপে, সেটাকে ডিটেলস আলোচনা হয় পরবর্তীকালে। এবং এরপরে 2019-এ যে কোশ্চেনটা এসেছিল সেটা হলো হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা কি ছিল, একটা শিশুর মতো হাসি ছিল। এবার তার সঙ্গে কোশ্চেনটা কি ছিল, হু স্মাইল ইজ বিং রেফার্ড টু হেয়ার, কার হাসির কথা এখানে বলা হয়েছে, হাসিটা আমরা জানি, দ্য সোলজার হু লাইস ওপেন মাউথ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, যে সৈনিকটা হেভি আন্ডারগ্রোথে শুয়েছিল তার হাসির কথা এখানে বলা হয়েছে, সেটা তার হাসির কথা এখানে বলা হয়েছে। তার সঙ্গে যে প্রশ্নটা আবার ছিল, হোয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, কেন তার হাসিটাকে একটা শিশুর হাসির সঙ্গে তুলনা করে। তার সঙ্গে একটা প্রশ্ন ছিল, হাউ ডাজ দ্য নেচার টেক কেয়ার অফ হিম, নেচার তার সঙ্গে কি করে টেক কেয়ার করেছিল, তার কিভাবে যত্ন নিয়েছিল, তার সঙ্গে কি কিরকম ব্যবহার করেছিল, সেটা এসেছিল। তা সেটা জানি আমরা, নেচার কি করেছিল, নেচার কবি এখানে নেচারকে রিকোয়েস্ট করেছিল তাকে উষ্ণ রাখার জন্য, তাকে যেন কি ঠান্ডা না লেগে যায়। এবং নেচার কি করেছিল, তার যে একটা সুন্দর পরিবেশ, তার যে পিলো মেড অফ ফার্ন এটা ছিল, তার পায়ের ওখানে যে ফুলটা ছিল সেটা প্রকৃতির দেওয়া। তো এই জিনিসগুলোকে আলোচনা গুছিয়ে আমাদের লিখতে হবে। সেটা কোশ্চেন নিয়ে আলোচনাটা আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। তো এখন আমরা যেটা শর্ট কোশ্চেনগুলো যে এবং ব্রড কোশ্চেন কি কি মানে সম্ভাব্য এখানে হয়, সেই কোশ্চেনগুলো আমরা এখন একটু আলোচনা করছি এই কবিতা থেকে। যে কোশ্চেনটা যেটা একটা হয়, প্রথমে যে ল্যান্ডস্কেপের যে বর্ণনাটা, প্রথমের দিক অক্টাভে যে ল্যান্ডস্কেপের বর্ণনা, হাউ ডাজ দ্য সোলজার লাই ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় যে সোলজারটা কিভাবে এখানে শুয়েছিল। অথবা হাউ ডাজ দ্য পিকচার অফ দ্য সোলজার ডেসক্রাইব দ্য ট্র্যাজেডি অফ দ্য ওয়ার, এবং এই যে সোলজার যে এখানে পিকচারটা, সোলজারের বর্ণনাটা কি করে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের যে করুণ দিকটাকে তুলে ধরে, সেটা আলোচনা করব। এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেটা এর আগে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। টাইটেলের সার্থকতাটা, যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেটার সার্থকতাটা বিবেচনা করতে হবে। আর একটা যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হাউ ডাজ দ্য স্ট্রিম ফ্লো, কি করে স্ট্রিমটা বয়ে যাচ্ছে। আমরা জানি স্ট্রিমটা যে জলধারাটা সেটা কীভাবে বয়ে যাচ্ছিল, সেটা স্লোলি। তাহলে দ্য স্ট্রিম ফ্লোস স্লোলি। এরকম আরও শর্ট কোশ্চেন, বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন আছে, আরও প্রচুর শর্ট, প্রত্যেক লাইন থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। টু রেড হোলসের সিগনিফিকেন্সটা আসতে পারে।
তারপরে ওপেন মাউথ, এটা আছে কেন হামিং ইনসেক্টগুলো তাকে ডিস্টার্ব করতে পারে না, এরকম শর্ট কোশ্চেনগুলো আরও আছে। এরপর কোশ্চেন এবং এখান থেকে ব্রড কোশ্চেন এবং যে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব। আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ। Thank you for watching the video. Please subscribe the channel and press the bell icon to get latest